প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর মানবিক শাখার 2020-2021 শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রের বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি গত ক্লাসে পৌরনীতি কি, পৌরনীতির উৎপত্তি এবং পৌরনীতির পরিধি এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পৌরনীতি এবং সুশাসনের ক্রমবিকাশ এবং পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও ইতিহাসের সম্পর্ক। তাহলে আজকে আমাদের আলোচনায় থাকছে পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ এবং পৌরনীতি এবং সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং ইতিহাসের সম্পর্ক কিরূপ সেরূপ সেই বিষয়গুলি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা পূর্বেই জেনেছি পৌরনীতিকে সাধারণত সকলেই নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলে থাকে। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এছাড়া জেনেছি পৌরনীতি প্রাচীন গ্রিসে এই পৌরনীতি ও সুশাসনের উৎপত্তি ঘটে। আমরা পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ যদি আলোচনা করতে যাই, সেখানে বিভিন্ন বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন এবং বিস্তারিত আলোচনা করেছেন। সেদিক থেকে আলোচনা করলে দেখা যাচ্ছে আমরা পৌরনীতি এবং সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে চলে আসবে প্রাচীন গ্রিসে যেসব দার্শনিক আছেন, সেই দার্শনিকদের চিন্তা ভাবনায় পৌরনীতি সুশাসনের বিষয়গুলো তারা আলোচনা করেছেন কিনা সেদিকে আমরা প্রথম ব্যাখ্যা করব। আমরা প্রথমে চলে যাচ্ছি দার্শনিক সক্রেটিসের চিন্তা ভাবনায়। দার্শনিক সক্রেটিসকে দর্শন শাস্ত্রের গুরু বলা হয়। তিনি দর্শন চিন্তার ইতিহাসে প্রথম পৌরনীতি এবং সুশাসন সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তার আলোচনায় তার যে দর্শন, সেখানে আমরা পৌরনীতি ও সুশাসনের বিভিন্ন বৈশিষ্ট্য ও উপাদান দেখতে পাই। তিনি যে বিষয় তার দর্শন চিন্তায় তিনি সাধারণত সংলাপ পদ্ধতি অনুসরণ করেছিলেন। এই পদ্ধতিকে তার শিষ্যরা অর্থাৎ পরবর্তীতে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বা অন্যান্য বিজ্ঞানীরা তার এই ডায়ালেকটিক মেথডকে সক্রেটিক মেথড বলে অভিহিত করেছেন। তবে তার দুটি বিখ্যাত বাণী আজও পৌরনীতি ও সুশাসনের বিভিন্ন সাম্য, অধিকার, স্বাধীনতা, ভ্রাতৃত্ব ইত্যাদি বিষয়ে এবং মানুষের চিন্তা চেতনায় সমাজে এখনো ব্যাপকভাবে গ্রহণযোগ্য। সেটি হচ্ছে নো দাই সেলফ এবং নলেজ ইজ ভার্চু। নো দাই সেলফ হচ্ছে নিজেকে জানো এবং পুণ্যই জ্ঞান, নলেজ ইজ ভার্চু। এই দুটি মহান বাণী এখনো সারা পৃথিবীর প্রত্যেক জাতির কাছে সমানভাবে সমাদৃত বা গৃহীত। সেই দিক থেকে বিশ্লেষণ করে দেখতে পাওয়া যায় সক্রেটিস দর্শনের চিন্তা ভাবনায় পৌরনীতি এবং সুশাসন সম্পর্কে তিনি ব্যাখ্যা প্রদান করেছিলেন। এরপর যাব দার্শনিক প্লেটোর চিন্তা ভাবনা। সক্রেটিসের সুযোগ্য শিষ্য ছিলেন দার্শনিক প্লেটো। তিনি গুরুর সংলাপ পদ্ধতি অনুসরণ করে বিখ্যাত যে রাষ্ট্রবিজ্ঞানের বাইবেল খ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক রচনা করেন। এই রিপাবলিক গ্রন্থটি তৎকালীন গ্রিসে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল এবং জনপ্রিয়তা অর্জন করেছিল। দার্শনিক প্লেটো তৎকালীন সমাজের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সামাজিক, গণিত, দর্শন, তর্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র সম্পর্কিত বিদ্যা বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের জন্য তিনি একাডেমিয়া নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তবে অধিকাংশ বিজ্ঞানী ভাবেন বলে দার্শনিক প্লেটো ছিলেন এবং কাল্পনিক দার্শনিক বা কল্পনা বিলাসী দার্শনিক। তার
দর্শন চিত্রে যদি আমরা পরিণীতি সুশাসন সম্পর্কে দেখতে পাই, সেখানে দেখা যায় তিনি মানুষের ন্যায় অন্যায় সম্পর্কে ব্যাখ্যা প্রদান, শিক্ষা, সাম্য, একজন রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, একজন রাজা, রাষ্ট্রের কি কি শ্রেণী থাকবে, রাষ্ট্রের আদর্শ কিরূপ হবে, রাষ্ট্রের আইন কিরূপ হবে, সেটা সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন, যেগুলো পরিণতি এবং সুশাসনে ব্যাপকভাবে বিশ্লেষণ করা হয়ে থাকে। তিনি বলেন, শাসক ন্যায়বান হলে আইনের প্রয়োজন নেই, কিন্তু শাসক দুর্নীতি পরায়ণ হলে সেখানে আইন মূল্যহীন। তার কথাটি আজও যুক্তিযুক্ত, কারণ শাসক যদি ন্যায়বান হয় তাহলে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করে, দেশটি সুশৃঙ্খল ভাবে চলে, সমাজ সুশৃঙ্খল ভাবে চলে। আর যদি দুর্নীতি পরায়ণ হয় তাহলে সেখানে আইন থাকলেও তো আইন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, মানব মন তিনটি প্রবণতার দ্বারা পরিচালিত হয়। একটি হচ্ছে ক্ষুধা, সাহস, প্রজ্ঞা বা জ্ঞান। এই যে ক্ষুধা, সাহস, প্রজ্ঞা বা জ্ঞান, এই তিনটি প্রবণতার দ্বারা সমাজের মানুষ পরিচালিত হয়ে থাকে। এছাড়া পাশাপাশি তিনি বলেন, একটি রাষ্ট্রের তিনটি শ্রেণী থাকবে, সেটি হলো শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং উৎপাদক শ্রেণী। যাই হোক, তার চিন্তা ভাবনা আমরা দেখতে পাই পরিণতি এবং সুশাসন সম্পর্কে ব্যাপকভাবে তিনি আলোচনা করেছেন। এরপর যাব দার্শনিক এরিস্টটলের চিন্তা ভাবনা। দার্শনিক এরিস্টটল ছিলেন একজন বাস্তববাদী দার্শনিক। তিনি সম্রাট আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন। থিওফ্রাস্টাস জীববিজ্ঞানের জনক, উদ্ভিদ বিজ্ঞানের জনক, তারও তিনি শিক্ষাগুরু ছিলেন। তিনি দর্শন চর্চার জন্য একটি লাইসিয়াম নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার বিখ্যাত রচনা হচ্ছে দ্য পলিটিক্স, দ্য ইথিক্স অ্যান্ড পলিটিক্স, দ্য কনস্টিটিউশন অফ অ্যাথেন্স। অর্থাৎ তিনি রাজনীতি, সমাজ, সাহিত্য ও রাজনীতি এবং সংবিধান, সরকারের শ্রেণী বিভাগ, নারী তত্ত্ব, বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এই বিষয়গুলো পরিণতি এবং সুশাসনেও আলোচনা করা হয়ে থাকে। তার বিখ্যাত দুটি বাণী আমি উল্লেখ করছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরিণতি এবং সুশাসনের জন্য। ম্যান ইজ বাই দ্য নেচার অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল বিং। মানুষ হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক জীব। অ্যান্ড হু ডাজ নট লিভ ইন সোসাইটি ইজ আইদার এ গড অর বিস্ট। অর্থাৎ যে মানুষ সমাজে বসবাস করে না, সে নয় পশু নয় দেবতা। এছাড়া তিনি বলছেন, ল ইজ দ্য প্যাশনলেস রিজন। আইন হচ্ছে আবেগ বিবর্জিত যুক্তি, অর্থাৎ আইনের ভিতরে কোনো আবেগ থাকা যাবে না, আবেগ মুক্ত থাকবে। এদিক থেকে অ্যারিস্টটলের চিন্তা ভাবনা ব্যাখ্যা করলেও আমরা দেখতে পাই তিনি পরিণতি এবং সুশাসন সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করেছেন। অর্থাৎ তার লেখা আমরা পরিণতি ও সুশাসনের চিন্তাধারায় বিকশিত হয়েছে বলে মনে করতে পারি। এরপর যাব আধুনিক যুগে, মধ্যযুগের দার্শনিকদের চিন্তা ভাবনা আমরা পরিণতি ও সুশাসন সম্পর্কে আলোচনা দেখতে পাই। যেমন পলিবিয়াস, সিসেরো, সেন্ট টমাস অ্যাকুইনাস, সেন্ট অগাস্টিন, মার্সেলি ও পাদুয়ার চিন্তাধারায় এই যে পরিণতির বিভিন্ন উপাদান এবং বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। আধুনিক যুগে নিকোলো ম্যাকিয়াভেলি, জ্যাকুয়েস রুসো, জন লক, টমাস হবস, কার্ল মার্কস, লেনিন এবং মাওয়ের চিন্তাধারার মাধ্যমে পরিণতি ও সুশাসন শাস্ত্রটি বিকশিত হয়েছে বলে আমরা বিকশিত হয়। 1889 সালে সর্বপ্রথম পরিণতির সাথে আধুনিকভাবে সুশাসন ধারণাটির ব্যবহার শুরু হয়। পরিণতি পরবর্তীতে বিভিন্ন দেশের বা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থায় এই সুশাসন প্রত্যয়টি ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা অর্জন করে। কারণ সুশাসনের প্রধান লক্ষ্য হচ্ছে জবাবদিহিতামূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা, সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। এখন আমরা সক্রেটিস থেকে শুরু করে অ্যারিস্টটল এবং মধ্যযুগের দার্শনিক, আধুনিক যুগের দার্শনিকদের চিন্তা ভাবনায় আমরা বিচার বিশ্লেষণ করে দেখলাম পরিণতির সাথে পরিণতির ও সুশাসনের বিকাশ অনেক প্রাচীনকাল থেকে বিষয়টি বিকশিত হয়েছে এবং আধুনিক যুগে এসে বিকশিত হচ্ছে।
আমরা এ পর্যায়ে যাব পরিণীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কিরূপ সেদিকে। প্রথমে আমরা যাব পরিণীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সাদৃশ্যগুলো কিরূপ বা মিল কি কি আছে। আমরা যদি উৎপত্তিগত অর্থ ধরি, উৎপত্তিগত অর্থে পরিণীতি, সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের অর্থ প্রায় এক। কারণ এখানে প্রাচীন গ্রিসে পরিণীতি সুশাসন উৎপত্তি লাভ করেছে, আবার রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি হয়েছে প্রাচীন গ্রিস থেকে। উৎপত্তি সিভিস এবং সিভিটাস, নাগরিক এবং নগর রাষ্ট্র, এই দুটি থেকে কি করা হয়েছে, পরিণীতি সিভিক শব্দটি আসছে। অপরদিকে পলিস এবং পলিটাস থেকে পলিটিক্স শব্দটি আসছে, রাষ্ট্রবিজ্ঞান, এটি উৎপত্তি হয়েছে গ্রিস, যার অর্থ নাগরিক এবং নগর রাষ্ট্র। যাই হোক, এরপর যাব পরিণীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের গভীর সম্পর্ক বিদ্যমান আছে। কারণ পরিণীতি এবং সুশাসন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞান সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আবার একে অপরের পরিপূরক। পরিণীতি যেমন মানুষের অধিকার, কর্তব্য, জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় জীবন সম্পর্কে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞানও সেই জাতীয়, আন্তর্জাতিক জীবন, মানুষের অধিকার, সরকার, সাম্য, স্বাধীনতা, আইন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। বিষয়বস্তু একই ধরনের। আমরা পরিণীতি ও সুশাসনের যে প্রথম পত্রের 10টি অধ্যায় এবং দ্বিতীয় পত্রের 10টি অধ্যায়, এই অধ্যায়গুলো যদি আমরা দেখতে পাই, সেখানে দেখবো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞানেও সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বৈসাদৃশ্য পরিধিগত, অর্থাৎ পরিণীতি ও সুশাসনের পরিধি একটু কম, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ব্যাপক। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সম্পর্কিত এবং রাষ্ট্রের সাথে মানুষের সম্পর্ক আছে এমন যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে। আবার পরিণীতি ও সুশাসন সাধারণত অনেকে মনে করেন অধিকার, কর্তব্য, নাগরিকের আইন, সাম্য, স্বাধীনতা ইত্যাদি নিয়ে আলোচনা করে। আলোচনাগত দিক, পরিণীতি একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের নাগরিকের বা মানুষের জীবনের যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন। দৃষ্টিভঙ্গিগত, পরিণীতি এবং সুশাসনের সাথে দৃষ্টিভঙ্গিগত রাষ্ট্রবিজ্ঞানের কিছুটা পার্থক্য রয়েছে। যেমন রাষ্ট্রবিজ্ঞান আমলাতন্ত্র, অর্থনীতি, প্রশাসন ব্যবস্থা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে, পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি এবং পরিবেশ ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। কিন্তু পরিণীতি সুশাসনে এই বিষয়গুলো এত বিস্তারিত আলোচনা করা হয় না। তাহলে আমরা দেখলাম পরিণীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কিরূপ এবং বৈসাদৃশ্য বা পার্থক্যগুলো কিরূপ, সেগুলো আমরা দেখতে পেলাম। এরপরে যাব আমরা পরিণীতির সাথে অর্থনীতির সম্পর্ক। পরিণীতির সাথে অর্থনীতির সম্পর্ক আমরা একইভাবে বিশ্লেষণ করব। সাদৃশ্যগুলো দেখব, উভয়ের বিষয়বস্তু এক, আবার মানবতামূলক কার্যাবলী উভয় সম্পাদন করে, একে অপরের উপর নির্ভরশীল, আলোচিত বিষয় অনেকটা এক, এবং উভয় বিষয়বস্তু এক। পরিণীতি এবং সুশাসন উভয় বিষয়বস্তু এক বলতে পরিণীতি সুশাসন নাগরিক অধিকার, কর্তব্য, নাগরিকের জীবন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে, তেমনি অর্থনীতিও নাগরিকের যে জীবনের যে আর্থিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে। মানবতামূলক কার্যাবলী, পরিণীতি সুশাসন মানব কল্যাণের জন্য বিভিন্ন নীতি, নৈতিকতা, আইন ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। অপরদিকে মানব কল্যাণের জন্য অর্থনীতি বিভিন্ন নীতি, নৈতিকতার পাশাপাশি আর্থিক বিষয়গুলো নিয়েও আলোচনা করে। পরিণীতি পরিণীতি ছাড়া অর্থনীতি চলা সম্ভব নয়, অর্থনীতি ছাড়া পরিণীতি চলা সম্ভব নয়, একে অপরের উপরে নির্ভরশীল। আলোচিত বিষয়টা অনেকটা এক। সাধারণত আমরা সোশ্যাল সায়েন্সের যে বিষয়গুলো দেখতে পাই সামাজিক বিজ্ঞান অনুষদে, সেখানে পরিণীতির রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ হচ্ছে পরিণীতি, আবার সোশ্যাল সায়েন্সের আরেকটি অংশ হচ্ছে কি অর্থনীতি। এই বিষয়গত যে আলোচিত অনেক বিষয়টা প্রায় একই ধরনের। বৈসাদৃশ্য বিষয়বস্তু বা পার্থক্য হল বিষয়বস্তুগত পার্থক্য, আলোচনার ক্ষেত্রগত পার্থক্য, পদ্ধতিগত পার্থক্য। এখানে বিষয়বস্তু যেমন পরিণীতি বিষয়বস্তু হচ্ছে পরিণীতি সুশাসনের তথ্য বিষয়গুলো বেশি, গাণিতিক বিষয়গুলো কম, কিন্তু অর্থনীতি গাণিতিক বিষয়গুলো বেশি থাকে। আবার আলোচনার ক্ষেত্রগত যেমন পরিণীতি মানুষের অধিকার, সাম্য, স্বাধীনতা, সরকার, রাষ্ট্র, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ সম্পর্কে আলোচনা করে। অপরদিকে অর্থনীতি মানুষের চাহিদা, যোগান, উৎপাদন, শিল্প, কারখানা ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। পদ্ধতিগত দেখতে পাই
সোশ্যাল সায়েন্সে পরিণত সুশাসন রাজনীতি পদ্ধতি একটু আলাদা, আর অর্থনীতির রাজনৈতিক পদ্ধতি একটি গাণিতিক পদ্ধতি থাকে, গাণিতিক বিষয়গুলো জড়িত থাকে। এরপরে আমরা যাব পরিণতির সাথে ইতিহাসের সম্পর্ক। পরিণতির সাথে ইতিহাসের সম্পর্ক খুবই সুগভীর, কারণ ইতিহাস এবং পরিণতি যেমন পরিণতির দ্বিতীয় পত্রটি, পরিণতি এবং সুশাসন পাঠের দ্বিতীয় পত্রটি সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে, ব্রিটিশ শাসন থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়। এই অর্থাৎ পরিণতি এবং সুশাসন খুবই একে অপরের সাথে জড়িত, পরিপূরক। অর্থাৎ সুশাসন এবং পরিণতি ছাড়া যেমন ইতিহাস চলতে পারে না, ইতিহাস ছাড়া তেমন পরিণতি এবং সুশাসন চলতে পারে না। আর রাষ্ট্র ক্ষমতা ইতিহাস নিয়ামক। আমরা পৃথিবীর যুগ যুগ ধরে দেখেছি, প্রাচীনকাল থেকে যত ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বা শাসক ছিলেন তারা সবই ইতিহাস হয়ে গেছেন। ইতিহাস থেকেই পরিণতি এবং সুশাসন বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করে। প্রভাবগত সম্পর্ক ইতিহাস এবং পরিণতি, ইতিহাস যেমন পরিণতি ও সুশাসন যেমন ইতিহাসকে সমৃদ্ধ করেছে, ইতিহাসও তেমন পরিণতি ও সুশাসনকে সমৃদ্ধ করেছে। বৈসাদৃশ্য বা পার্থক্যগুলো বিষয়বস্তুগত ব্যাপকতা, কারণ এখানে আমরা ইতিহাসের বিষয়বস্তু ব্যাপকতা ব্যাপক এবং পরিণতির বিষয়বস্তুগত একটু কম। আলোচনার প্রকৃতি এবং পদ্ধতিগত দেখতে পাই, সেখানে পরিণতি ও সুশাসন দেখা যাচ্ছে গুড গভর্নেন্সের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করে, নাগরিকের আধুনিক সরকার সম্পর্কে আলোচনা করে, নাগরিকের জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, স্থানীয় জীবন সম্পর্কে আলোচনা করে, অধিকার কর্তব্য সম্পর্কে আলোচনা করে। কিন্তু তাদের ইতিহাস একটি জাতির ইতিহাস সম্পর্কে নিয়ে আলোচনা করে। দৃষ্টিভঙ্গি ভিন্ন। পরিণতি সুশাসনের সম্পূর্ণই নাগরিকের অধিকার, নাগরিক সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা, ইতিহাস সম্পর্ক নাগরিকের ঐতিহাসিক বিষয় সম্পর্কে আলোচনা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানেই শেষ করলাম। আশা রাখি আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করলাম পরিণতি সুশাসনের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পরিণতি সুশাসনের ক্রমবিকাশ এবং পরিণতি এবং সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং ইতিহাসের সম্পর্ক। ধন্যবাদ সকলকে।